হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিল টু লার্ন। আজকে আমরা দেখব এইচএসসির বোটানির একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি বলতে আমরা যা বুঝি যে বায়োলজির উপর যে ফিজিক্সের যেই থিওরিগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলোর প্রয়োগ। আজকে আমাদের আলোচ্য টপিক উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। তো আমরা জানি উদ্ভিদে খনিজ লবণগুলা আয়ন হিসেবেই শোষিত হয়। তো যেসব খনিজ লবণ উদ্ভিদ আয়ন হিসেবে শোষিত হয় সেসব মৌলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, ম্যাক্রোমৌল, যেই যেই খনিজ লবণগুলা যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, অর্থাৎ যেই খনিজ লবণগুলার একটিরও যদি অভাব ঘটে তবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে, সেগুলোকে আমরা বলি ম্যাক্রোমৌল। তাহলে ম্যাক্রোমৌলগুলোকে আমরা মনে রাখতে পারি হচ্ছে এমজিকে। কল কল দাও একটা নাইস সপস দেওয়ার জন্য, অর্থাৎ এমজি মিনস হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়ন আমরা জানি Mg2+, পটাশিয়ামের আয়ন হচ্ছে K+, আর সিডিএ হচ্ছে পিডিএ, ফসফেট, PO4, 3- SDA, সালফেট, SO4, 3-। এইভাবেই আয়নগুলা শোষিত হবে। আর এই 10টি বাদে, এই 9টি বাদে বাকিগুলো হচ্ছে মাইক্রোমৌল। তো সেটা যদি আমরা একটু চার্ট আকারে দেখাই, এইভাবে দেখাইতে পারি। এদিকে হচ্ছে উপাদানগুলা বা মৌলগুলো আমরা বলতে পারি উপাদান, আর ওয়াই এক্সিস বরাবর গ্রহণের পরিমাণ হিসেবে আমরা নিই গ্রহণের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি এদিকে হচ্ছে ম্যাক্রোমৌল আছে কয়টা, 9 বা 10টা, 9 আর 10টি। আর এই 9-10টি বাদে বাকিগুলো হচ্ছে বাকি 8টি হচ্ছে মাইক্রোমৌল। এগুলো হচ্ছে ম্যাক্রো কি বৃহৎ অণু বড়, আর মাইক্রো তো ছোট, যেগুলো উদ্ভিদে কম প্রয়োজন হয়। তো এখানে আলোচনা করা হয় নাই আর কি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে অন্য অন্য মৌল, আদার্স। ধরে নিই উদ্ভিদের এটা হচ্ছে একটা মূল, যে এইভাবে ধরে নিলাম। আচ্ছা, আমরা জানি উদ্ভিদের বা যে কোনো জীবের দেহ কোষ দ্বারা গঠিত, একইভাবে উদ্ভিদের মূলও কোষ আছে। তাহলে আমরা জানি কোষের মধ্যে প্রতিনিয়ত শ্বসন বিক্রিয়া হয়। শ্বসন বিক্রিয়া কেন হয়? কারণ কোষে প্রতিনিয়ত শক্তি উৎপন্ন করতে হয় যে তার শারীরবৃত্তীয় কাজগুলো সম্পাদন করার জন্য। তাহলে কোষের মধ্যে আমরা জানি যে অক্সিজেন লাগবে শ্বসন হওয়ার জন্য, প্লাস হচ্ছে এই খাবার থেকে উদ্ভিদ, জীব হচ্ছে এই প্রাণী হচ্ছে খাবার থেকে গ্লুকোজ গ্রহণ করে, আর উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে আমরা এখন ধরে নিলাম যে উদ্ভিদের একটি কোষে যে শ্বসন প্রক্রিয়ায় সংঘটিত হচ্ছে। তাহলে শ্বসন প্রক্রিয়া কি উৎপন্ন হয়? অক্সিজেন আর গ্লুকোজ মিলে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কি পানি, H2O, আর হচ্ছে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, যাই হোক, আর মূলের এই পাশে এইভাবে করে মূলরুম থাকে, এগুলোকে বলা হচ্ছে মূলরুম। জানি যে মাটিতে আয়নগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে মাটিস্থ পানির সাথে এই আয়নগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমন পটাশিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, কিংবা অন্য অন্য যে আয়নগুলো আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নগুলা মূলের কাছাকাছি আসতে হবে। ছড়িয়ে ছিটিয়ে থাকা
দুইটা কনসেপ্ট কাজ করবে, যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নগুলো মূলের কাছাকাছি আসতে হবে, দেন মূলের কাছাকাছি যখন আয়নগুলো আসবে তারপর ভিতরে প্রবেশ, অর্থাৎ আয়নগুলার ইনার ইন্টার, এটাকে আমরা দুই স্টেপে ভাগ করলাম। এখন ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নগুলা, মাটিতে যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নগুলা মূলের কাছাকাছি কিভাবে আসবে, সেজন্য দুইটা মতবাদ প্রচলিত আছে। নাম্বার ওয়ান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিংবা এটাকে আমরা বলতে পারি কার্বনিক অ্যাসিড মতবাদ। নাম্বার দুই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে আমরা বলতে পারি নাম্বার ওয়ান, এই যে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আয়নগুলা মূলদ্রমের কাছাকাছি কীভাবে আসবে তার জন্য দুইটা থিওরি ডেভেলপ করা হয়েছে। নাম্বার ওয়ান বলতে পারি আমরা কার্বন ডাইঅক্সাইড কিংবা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3 বিনিময়, কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ, বিনিময় তত্ত্ব বলতে পারি, তত্ত্ব। এই যে এখানে আমরা দেখতে পারতেছি যে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড মূল দিয়ে বের হয়ে যাবে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড H2CO3। H2CO3 পরে বিযোজিত হয়ে, অর্থাৎ ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন প্লাস আর HCO3 মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এখানে আমরা কি পাইলাম, যে কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন সৃষ্টি হয়েছে। এখন এক নম্বর যেই মতবাদের কথা বলা হয়েছে এখানে কার্বন ডাইঅক্সাইড বা কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ, এখানে কি হবে যে এখানকার পজিটিভ আয়নের সাথে, অর্থাৎ H প্লাসের সাথে খনিজ লবণের পজিটিভ আয়ন এক্সচেঞ্জ হবে, অর্থাৎ একটার জায়গায় একটা চলে আসবে। আর HCO3 মাইনাস আয়নের সাথে Cl মাইনাসের এক্সচেঞ্জ করবে। এটা যে শুধু K প্লাস বা Cl মাইনাসের সাথে করবে তা না, অর্থাৎ এখানকার H প্লাস যে পজিটিভ আয়ন এটার সাথে মাটিতে থাকা পজিটিভ আয়নের সাথে এক্সচেঞ্জ বা বিনিময় করবে। আর এখানকার যে HCO3 নেগেটিভ আয়ন এটার সাথে মাটিতে থাকা নেগেটিভ আয়নের বিনিময় করবে। এইভাবে করে তারা মূলের কাছাকাছি আসবে। কিন্তু এখনো নাম্বার দুই সম্পন্ন হয় নাই। 2 নম্বর স্টেপ কি ছিল, যে মূলের কাছাকাছি আসার পর এদের মূলরোমের মাধ্যমেই, কিংবা আমরা জানি খনিজ লবণ শোষণ দুইভাবে হইতে পারে, যে মূলরোমের মাধ্যমেই প্রবেশ করে, অথবা হচ্ছে কোষের এই নতুন যে কোষগুলা সৃষ্টি হয় মূলের অগ্রভাগের কোষে, যেই বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ, এগুলোর মাধ্যমেই প্রবেশ করে। তাহলে 2 নম্বর স্টেপ এখনো সম্পন্ন হয় নাই। নাম্বার 2 কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, অর্থাৎ আয়নগুলা মূলরোমের কাছাকাছি কিভাবে আসে তার জন্য কিছু তত্ত্ব বলতে আমরা কি জানি, যে যেগুলো এখনো প্রুফ না মতবাদ। তাহলে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি, কন্টাক্ট অর্থ হচ্ছে স্পর্শ, সংস্পর্শ বলতে পারি, সংস্পর্শ। অর্থাৎ এখানে কি হবে, এই থিওরি অনুসারে যে দুই পাশের যে উভয় আয়ন, অর্থাৎ এখানে যে H প্লাস পজিটিভ আয়ন, HCO3 মাইনাস আয়ন আর মাটিস্থ যে পজিটিভ নেগেটিভ আয়নগুলা, এই আয়নগুলা কাঁপতে থাকবে, পরে একটি কমন এরিয়াতে চলে আসবে। অর্থাৎ এরা কাঁপতে কাঁপতে যদি একটা কমন এরিয়াতে, সাপোজ এখানে চলে আসলো, কিংবা মূলরোমের কাছাকাছি চলে আসলো, একটা কমন এরিয়াতে চলে আসলো, তখন এটাকে বলা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। এটাকে আমি 1 নম্বর আর 2 নম্বর দিয়ে ডিনোট করি। আর এখানে যে 2টা নিয়ম বলছিলাম, 2টা স্টেপ বলছিলাম, তার মধ্যে আমাদের 1 নম্বর স্টেপ শেষ, অর্থাৎ 1 নম্বর স্টেপের 2টা মতবাদ আছে। এখন আয়নগুলা মূলরোমের কাছাকাছি চলে আসলো, এখন মূলরোমের মাধ্যমে কিংবা মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের যে নবগঠিত কোষ আছে এগুলোর মাধ্যমে কিভাবে আয়নগুলা পরিশোষিত হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন জানব।
তবে সেই প্রক্রিয়া সম্পর্কে জানার আগেই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমি মূলটা আবার আঁকতেছি। ধরো এখানে দেখা যাচ্ছে আয়ন আছে কয়টা একক আয়তনে, ধরো 5টা আছে, কিন্তু মাটিতে আমরা একক আয়তনে আয়ন পাবো হয়তো 2টা, মানে মূলের তুলনায় কম পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি হইল, এখানে কি অবিশ্রবণ প্রক্রিয়ায় আয়নগুলা প্রবেশ করে মাটিতে? এখানে কি অবিশ্রবণ প্রক্রিয়ায় আয়নগুলা মূলে প্রবেশ করে? না, তার উত্তর হচ্ছে না। এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মূলের মধ্যে আয়নের ঘনত্ব বেশি। দুই নম্বর স্টেপ হচ্ছে যে খনিজ লবণগুলা মাটিতে, যে খনিজ লবণগুলা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এগুলা মূলরমের কাছাকাছি আসছে। 1 নম্বর স্টেপ ছিল ওইটাই। এখন 2 নম্বর স্টেপ হচ্ছে ইন্টার, অর্থাৎ আয়নগুলা কিভাবে, খনিজ লবণগুলা কিভাবে মূলরমে শোষিত হবে। তার আগে আমি একটা বেসিক ডাট করাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি একটা মূল কল্পনা করি, এটা সাপোজ এটা হচ্ছে একটা মূল, এটাকে আমরা ধরি মূলে চারপাশ দিয়ে এভাবে মূলরম আছে। আচ্ছা, তাহলে এখানে অলরেডি আগের থেকেই কিছুটা আয়ন উদ্ভিদ শোষণ করা আছে। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, Cl-, NO3-, তারপর হচ্ছে তোমার সালফেট 3-, পটাশিয়াম, এইভাবে করে আয়নগুলো ছড়িয়ে ছিটে আছে। আর এখানে মাটিস্থ যে আয়নগুলা, এখানেও মাটিস্থ আয়ন আছে কিনা, আছে, প্লাস Cl-। এখন এই অবস্থায় আমরা ধরে নিই এই যে এখানে একক আয়তনে কতটুকু আয়ন আছে, অর্থাৎ আমরা যদি ধরে নিই একক আয়তন বলতে আমরা কি বুঝি, যে একক উচ্চতা এবং একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট যে গণক, তাই সেই গণকের মধ্যে কতটুকু আয়তন আছে, অর্থাৎ এই এরিয়ার মধ্যে কতটুকু আয়ন আছে, সেটা আমরা একটু মেজার করবো এখন। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিই এটা হচ্ছে একক আয়তন, যে এই আয়তনে ধরি আমরা এখানে 6টা আয়ন আছে। কয়টা আয়ন? 6টা। তাহলে একক আয়তনে আমরা ঘনত্বের সংখ্যা কি জানি, ρ = m/b। তাহলে এটার আয়তন যদি একক হয়, অর্থাৎ 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 1 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা, তাহলে তার আয়তন কত হবে? 1 ঘন সেন্টিমিটার হবে, বা 1 ঘন একক হবে আর কি। তাহলে বি এর মান হচ্ছে 1, আর এখানে অ্যামাউন্ট আছে কয়টা, অর্থাৎ টোটাল আয়ন আছে কয়টা, ধরি 6টা। তাহলে এটার ঘনত্ব আমরা ধরলাম 6 কি হবে ঘনত্বের একক, কেজি মিটার পার কিউব, বা এটা কেন যে কোয়ান্টিটিটা আছে ওইটা পার ঘন কিউব, ঠিক আছে, ওইটা হবে। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে মূলরমে আয়নের ঘনত্ব পাইলাম আমরা কত, 6। অপরদিকে মাটিতে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নগুলো আছে, এখানে আয়ন আছে কিন্তু একক আয়তন আয়ন হয়তো মূলরমে যে আয়নগুলো আছে তার তুলনায় কম, অর্থাৎ মাটিতে যে আয়নগুলো আছে তার ঘনত্ব হয়তো আমরা পাইলাম 2, কারণ 2টাই আয়ন দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখন কি হওয়া উচিত, যে আমরা জানি বিয়াপন প্রক্রিয়ায় মানে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি, আমরা যদি চাপ থেকে কিংবা উঁচু জায়গা থেকে নিচে পানি ফেলে দিই, তবে সেই পানিগুলা ফেলার জন্য কোনো শক্তি খরচ করতে হবে না। কিন্তু আমরা যদি ঠিক তার বিপরীত কাজ করতে চাই, অর্থাৎ নিচ থেকে উপরে পানি তুলতে চাই, তখন শক্তির প্রয়োজন হবে। কিন্তু এখানে কি হয়, এখানে নিয়ম অনুসারে যে বিয়াপনের সংখ্যা অনুসারে কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রবের যাওয়ার কথা, কিন্তু এখানে কি সেটা ঘটে? এখানে হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, কিন্তু না, এখানে তার বিপরীত দিকটা ঘটবে। যদি তার বিপরীত দিকটা ঘটে,
যে প্রকৃতি যে স্বতঃস্ফূর্ত নিয়ম তার বিপরীত দিকটা ঘটে, তাহলে অবশ্যই এখানে শক্তির প্রয়োজন পড়বে। এইটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা বলতেছি সক্রিয় শোষণ। অর্থাৎ যেই প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ লবণ শোষণ করার জন্য শক্তির প্রয়োজন পড়বে সেটাকে বলতেছি সক্রিয় শোষণ। আবার কিছু কিছু ক্ষেত্রে শক্তির প্রয়োজন লাগবে না, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে আমরা শোষণ প্রক্রিয়াকে দুভাগে ভাগ করতে পারি, খনিজ লবণ শোষণ প্রক্রিয়াকে দুভাগে ভাগ করতে পারি। অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা আগের চিত্রে দেখলাম যে এই মূল রুমে খনিজ লবণের ঘনত্ব বেশি, আর মাটিতে থাকা যে মাটিস্থ আয়নগুলা ওইখানে খনিজ লবণের ঘনত্ব কম। তা সত্ত্বেও এখানে ঘনত্ব আনতির বিপরীতে আয়নগুলা পরিবাহিত হচ্ছে। অর্থাৎ মাটিতে থাকা আয়নগুলা নিম্ন ঘনত্ব থেকে আমরা বলতে পারি যে মূলে থাকা যে আয়ন, এগুলো হচ্ছে উচ্চ ঘনত্বের আয়ন, এখানে প্রবেশ করে। যেহেতু ঘনত্ব আনতির বিপরীতে আয়নগুলা পরিবাহিত হচ্ছে, সেহেতু শক্তির দরকার হবে। এই জন্য এটির নাম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম আমরা বলতে পারি। আর আয়নগুলা কোষে আনতে শক্তির প্রয়োজন হলে সেটিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে, আর যদি শক্তির প্রয়োজন না হয় সেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের 2 নম্বর ধাপ হচ্ছে ইনার ইন্টার। যে খনিজ লবণগুলা মূলের কাছাকাছি আসছে, যে মূল রোমে প্রবেশ করতে কিভাবে প্রবেশ করবে, তার জন্য যদি শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর শক্তির প্রয়োজন না হলে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট বা নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বেশ কয়েকটি মতবাদ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লুন-ড্যাগট মতবাদ, 2 নম্বর প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, নাম্বার 3 হচ্ছে লেসিথিন বাহক। তার মধ্যে আমরা লুন-ড্যাগট মতবাদ নিয়ে এখন আলোচনা করব। দেখব সক্রিয় শোষণের একটি মতবাদ লুন-ড্যাগট মতবাদ। এটার অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। এটাকে সাইটোক্রোম পাম্প থিওরি। আচ্ছা, কেন এটাকে সাইটোক্রোম পাম্প থিওরি বলা হচ্ছে সেটার কারণ দেখার জন্য আমরা একটা ধরি, এটা হচ্ছে একটা মূল, একটু বড় করে দেখালাম, এইভাবে দেখাইলাম। আচ্ছা, তাহলে সাইটোক্রোম কি জিনিস সেটা আগে জানতে হবে আমাদের। সাইটোক্রোম হচ্ছে এক প্রকার শ্বসনিক এনজাইম, অর্থাৎ যেটা শ্বসনও ভূমিকা রাখে, আর এখানে হচ্ছে আয়ন খনিজ লবণ শোষণও ভূমিকা রাখতেছে। 4 ধরনের সাইটোক্রোম সম্পর্কে আমরা জানি। শ্বসনিক এনজাইম প্রধানত 4 ধরনের হয়: সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A1। আচ্ছা, এটার মেইন কাজ হচ্ছে এটা শ্বসনে ভূমিকা রাখে, কিন্তু এটা খনিজ লবণ শোষণে কিভাবে ভূমিকা পালন করে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে এদিকে একটু আমি বড় করে নিচ্ছি যে একটা কোষের ভিতর কি কি থাকে। আমরা একটা কোষকে জুম করে দেখাই, এই যে এরকম বড় করে দেখাইলাম। সাপোজ এদিকের কোষগুলো হচ্ছে ছোট ছোট কোষ। আচ্ছা, তাহলে ওই 4 প্রকার সাইটোক্রোম এনজাইমের মধ্যে খনিজ লবণ শোষণে 3 প্রকার সাইটোক্রোম এনজাইম ভূমিকা পালন করে। যেমন হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। আচ্ছা, সাইটোক্রোমে থাকে আয়রন 3+, আয়রন প্লাস প্লাস প্লাস, আমি উপর নিচে দেখলাম সাইটোক্রোম প্লাস প্লাস, সাইটোক্রোম প্লাস প্লাস প্লাস। আচ্ছা, কোষের মধ্যে থাকে ডিহাইড্রোজিনেস এনজাইম, ডিহাইড্রোজিনেস। এই যে নেস, এস শব্দটা থাকলে আমরা কি জানি? এস শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, যেটার কাজ। যেমন লাইপেজ, এটা লিপিড অণুকে ভেঙে ফেলবে, ঠিক আছে।
তাহলে ডিহাইড্রোজিনেস কাকে ভাঙবে? হাইড্রোজেনকে ভাঙবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনকে ভেঙে উৎপন্ন করবে হাইড্রোজেন আয়ন আর একটা ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রনকে এরা পৃথক করে ফেলবে আর কি। ডিহাইড্রোজিনেস এনজাইমের আমি একটা এরকম ছবি দিই, যেটা হাইড্রোজেনকে হাইড্রোজেন আয়ন আর একটা ইলেকট্রনে ভেঙে ফেলবে, বিচোজিত করবে। পুরো প্রক্রিয়াটা হবে কোষের ভিতরেই। তার মানে এখানে আমরা এখন পাইলাম হাইড্রোজেন প্লাস আয়ন আর ইলেকট্রন পাইলাম। আচ্ছা, এখন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে ইলেকট্রনকে আকর্ষণ করবে আয়রন পজিটিভ আয়ন। তাহলে আয়রন পজিটিভ আয়ন 3+ আয়ন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন এটা হয়ে যাবে আয়রন 2+ আয়ন। তাহলে এখন এই ইলেকট্রনটা আয়রন 3+ আয়ন গ্রহণ করে আয়রন 2+ আয়নে কনভার্ট হইল। এখানে একটা কম্পিটিটর সৃষ্টি হবে। কিরকম কম্পিটিটর? এখন এদিকের যে সাইটোক্রোম সি আছে তার মধ্যে যে আয়রন 3++ আছে, এদিকে যে আয়রন 2+ আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আয়রন 3+ এর পজিটিভিটি বেশি। এখন সে আয়রন 2+ এর কাছে থাকা ইলেকট্রনটা আকর্ষণ করবে, ফলে সেই ইলেকট্রনটা নিয়ে নেবে। তাহলে আমরা এখানে কি পাইলাম? প্রথমে আয়রন 3+ আয়রন 2+ এ কনভার্ট হইল। পরে এখন আয়রন 3+ যখন এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন আয়রন 3+ হয়ে গেল আয়রন 2+। সিমিলার ওয়েতে এই আয়রন 2+ এদিকের যে আয়রন 3+ আছে, সরি এটা হবে আয়রন 3+ Fe3+। যেহেতু আয়রন 3+ এর পজিটিভিটি বেশি, সে কারণেই আয়রন 2+ এর কাছে থাকা একটা ইলেকট্রন সে আয়রন 3+ গ্রহণ করবে, তখন আয়রন 3+ হয়ে যাবে আয়রন আয়রন ++2+, এভাবে। আর তাহলে এখানে ফাইনালি আমরা পাইলাম আয়রন 2++, আয়রন ++। ওকে, এখন মূল রুমে অক্সিজেন প্রবেশ করবে, হাফ অক্সিজেন অণু প্রবেশ করলো, একটা অক্সিজেন অণু প্রবেশ করলো আর কি, একটা অক্সিজেন পরমাণু প্রবেশ করলো, হাফ O2। ওকে, তাহলে এই যে অক্সিজেন পরমাণু, এখানে যে একটা ইলেকট্রন, অর্থাৎ যেটা 3+ থেকে গ্রহণ করছে, ওই ইলেকট্রনটাকে অক্সিজেন অণু গ্রহণ করে সেটা O2 - আয়নে কনভার্ট করবে। আচ্ছা, তাহলে O2 - আয়নে কনভার্ট হওয়ার পর এখন এখানে O2 - আয়ন আছে, এখানে H+ আয়ন আছে, এই দুইটা মিলে ফর্ম করবে H2O, অর্থাৎ পানি ফর্ম করবে। তাহলে এখানে আয়রন 2+ যখন একটা ইলেকট্রন একটা অক্সিজেন অণুকে দিয়ে দিল, তাহলে সে আবার আগের মতো আয়রন 3++ আয়নে কনভার্ট হয়ে গেল। তাহলে লাভটা কি হলো? এখানে একটা প্রশ্ন জাগে যে শুরুর দিকের যেই ইনিশিয়াল আয়রন +++ এর যেটা অবস্থা ছিল, শেষের দিকেও তো একই অবস্থা আমরা পাচ্ছি। তাহলে এই দুইটা কি সেম জিনিস? সেম জিনিস, কিন্তু এটার একটা গুরুত্ব আছে। কীরকম গুরুত্ব? এখন দেখো, এখানে যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তখন সে এইভাবে বারবার ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে। উদাহরণস্বরূপ মনে করো যে আমি প্রতি মাসে 10,000 টাকা খরচ করি, কিন্তু এরপর আমার ইনকাম বাড়লো, আমি 20,000 টাকা খরচ করতেছি, কিন্তু এরপর থেকে আমি ওইটাতে অভ্যস্ত হয়ে যাব। বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম। মূলের বাইরে থাকা মাটিতে থাকা অ্যানায়নগুলা এদিকের যেই Fe++ আছে, অর্থাৎ Fe2+, একটা অ্যানায়ন গ্রহণ করলে হয়ে যাবে, সরি Fe3+, একটা অ্যানায়ন গ্রহণ করলে হয়ে যাবে Fe2+। যেহেতু এখন সে Fe2+ হয়ে গেছে, এখন Fe2+, এদিকের Fe2+, এদিকের Fe3+, এর মধ্যে কার পজিটিভিটি বেশি? Fe3+ এর পজিটিভিটি বেশি। এ কারণেই সে তার একটা অ্যানায়নকে এদিকে অ্যাকসেপ্ট করলে তখন এটা Fe3+ হয়ে যাবে Fe2+। সিমিলারভাবে এদিকে যে Fe3+ আছে, এখন Fe3+ আর Fe2+ এর মধ্যে কার পজিটিভিটি বেশি? Fe3+ এর পজিটিভিটি বেশি। এ কারণে সে একটা ইলেকট্রনকে এদিকে অ্যাট্রাক্ট করবে,
ফলে অ্যাকসেপ্ট করার ফলে যে Fe3+ হয়ে যাবে Fe2+, এভাবে অ্যানায়নগুলা। তাহলে এদিকে আমরা কি পাইলাম? অ্যানায়ন পাইলাম। এখন এদিকে যখন আবার একটা ডিহাইড্রোজিনেস এনজাইম হাইড্রোজেনকে ভেঙে প্লাস ইলেকট্রন মাইনাসে কনভার্ট করবে, এখন সেই কাকে অ্যাকসেপ্ট করবে? সে অবশ্যই পিওর ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, ফলে এদিকের অ্যানায়নকে সে আর অ্যাকসেপ্ট করবে না, ফলে এদিকের অ্যানায়নটা ভিতরের তলে থাকবে। এভাবে প্রতি সাইকেলে 3টা অ্যানায়ন উৎপন্ন হবে। তাহলে আমরা জানলাম যে সক্রিয় পরিশোষণের এই লুন্ডেগট মতবাদে এখানে শক্তির বিপাকীয় শক্তির প্রয়োজন পড়তেছে, সরাসরি প্রয়োজন পড়তেছে। আর সক্রিয় পরিশোষণে শ্বসনের হার বৃদ্ধি পাবে, কেননা এখানে শক্তির প্রয়োজন পড়তেছে। এই কারণে এখানে শ্বসন মানে কি, যে প্রক্রিয়ায় জীব তার শক্তি উৎপন্ন করে, এটাকে আমরা বলতেছি শ্বসন। আর সক্রিয় শোষণে ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে শোষিত হবে। আর সক্রিয় পরিশোষণ এখানে অবশ্যই বাহক বা মাধ্যম লাগবে, যেমন এখানে সাইটোক্রোম আছে, বাহক বা মাধ্যম। আর অবশ্যই এখানে সক্রিয় শোষণে এনজাইম, যেখানে ডিহাইড্রোজিনেস এনজাইম, এটা অবশ্যই লাগবে। এই যে এদিকের ডিহাইড্রোজিনেস এনজাইমটা অবশ্যই লাগবে। এই 5টা হচ্ছে সক্রিয় শোষণের বৈশিষ্ট্য। তাহলে এতটুক দেখলে আশা করি এখানে আর বোঝার তেমন কিছু নাই, যে মুখস্থ করারও আর কিছু নাই, সব কিছুই পারা যাবে।